শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সৃষ্টিকর্তার অপার কৃপায় নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ইউটিউব ক্লাসে। আজ আমি তোমাদের সাথে মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তুমি অবশ্যই আলোচনাটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই তুমি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে, অবশ্যই লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো চলো দেখি আজ আমার আলোচনায় তোমাদের জন্য কি রয়েছে। আজ আমি তোমাদের সাথে এখন এই 6 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেই উদ্দীপকে কি কি তথ্য রয়েছে। সোয়াদমণি 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখে নগদ 2 লক্ষ টাকা, 50,000 টাকা মূল্যের 2টি ফটোকপি মেশিন এবং একটি 80,000 টাকা মূল্যের কম্পিউটার নিয়ে কপি কম্পোজ নামক ব্যবসায় গঠন করে। নিম্নে উক্ত মাসের কিছু তথ্য উপস্থাপন করা হলো। আমরা এতটুকু পড়ে বুঝতে পেরেছি এই প্রতিষ্ঠানটি হচ্ছে ফটোকপির দোকান, যেখানে বিভিন্ন কাগজপত্র ফটোকপি করা হয়ে থাকে। তো ফটোকপির দোকানে খেয়াল করো, নগদ 2 লক্ষ টাকা নিয়ে শুরু করেছি। 50,000 টাকা মূল্যের 2টি ফটোকপি মেশিন, 50,000 টাকা মূল্যের 2টি ফটোকপি মেশিন এবং একটি 80,000 টাকা মূল্যের কম্পিউটার নিয়ে আমরা ব্যবসায় শুরু করেছি। এরপরে 2 তারিখ বলেছে বৈদ্যুতিক মিটার লাগাতে ব্যয় করেন 20,000 টাকা। জানুয়ারি 5 কাগজ ক্রয় করা হলো 3,000 টাকা। জানুয়ারি 8 দোকানের পরিচিতি ঘটানোর জন্য ব্যয় করেন 2,000 টাকা। ব্রাইট স্কুলের প্রশ্ন কপি করার কাজ করে পাওনা হলো 10,000 টাকা। দোকান ভাড়া প্রদান করা হলো 5,000 টাকা। ফটোকপির কালি ক্রয় করা হলো ধারে 15,000 টাকার। ব্রাইট স্কুলের নিকট হতে পাওনা অর্থ আদায় হলো। এই যে এখানে খেয়াল করো, 12 তারিখে আমি ব্রাইট স্কুলের প্রশ্ন কপি করার কাজ করে পাওনা হয়েছে 10,000 টাকা। সেই 12 তারিখের টাকাটি আমি তখন পাইনি, কাজ করে দিয়ে পাওনা হয়েছে, টাকা কিন্তু আমার হাতে আসেনি। এখন আমার 24 তারিখে পাওনা অর্থ হাতে এসেছে। 28 তারিখে বলেছে নটরডেম কলেজের প্রশ্ন কপি করার শর্তে আগাম 8,000 টাকা গ্রহণ করা হলো। এই ছিল মোটামুটি আমার তথ্য। এখন একটা বিশেষ কথা তোমাকে মাথায় রাখতে হবে। নর্মালি আমরা জানি কাগজ কলম হচ্ছে, এই যে কাগজ ক্রয় করা হয়েছে, কাগজ কলম কিন্তু মণিহারি নামে চিহ্নিত হয়। প্রতিষ্ঠানের জন্য যখন কাগজ কলম ক্রয় করা হয় তখন এটা মণিহারি। এখন সব প্রতিষ্ঠানের জন্য কিন্তু এটি নয়। অফিসে ব্যবহার করার জন্য কাগজ কলম যখন কেনা হবে তখন সেটাকে বলবো আমরা মণিহারি। কিন্তু আমার তো একটা কাগজেরই দোকান, যে দোকানে ফটোকপি করা হবে, কম্পোজ করা হবে, আমি সেই কাগজটি কাস্টমারদের কাছে সেল করে দিব, তখন কিন্তু এই কাগজটি আর আমার মণিহারি নামে রইবে না। এই কাগজটি হয়ে যাবে তখন আমার পণ্য, তখন আমার কিন্তু এটাকে ক্রয় নামে লিখতে হবে। নর্মালি অফিসে ব্যবহার করার জন্য, যেটা কাস্টমারকে দেয়া হবে না, শুধুমাত্র অফিসিয়াল কাজের জন্য যখন আমি কাগজ কলম ব্যবহার করব তখন সেটাকে বলা হবে মণিহারি। কিন্তু ফটোকপির দোকান, এই যে কপি কম্পোজ নামক যখন আমি দোকান দিয়েছি, কপি কম্পোজ নামক দোকান দিয়েছি, এখানে ফটোকপি করি এবং কম্পিউটারে বিভিন্ন ডকুমেন্ট কম্পোজ করে থাকি। সেই কম্পোজ করতে গেলে কিন্তু আমাকে কাগজটি গ্রাহকদেরকে দিয়ে দিতে হয়, সেই কাগজটি আমার পণ্য হিসেবে গণ্য হয়। তাই এটাকে আমরা বলতে হবে পণ্য। এটাকে আমরা মণিহারি বলতে পারবো না, এটাকে আমরা পণ্য নামে চিহ্নিত করাবো। এখানে একটা নোট বলা আছে, নোটটা খেয়াল করো কি বলেছে। বিশেষ দ্রষ্টব্য, ব্যবসায় ব্যবহারের জন্য ফটোকপি বা প্রিন্টারের কাগজ কালি ক্রয় করা হলে তাকে মণিহারি হিসাব নামে ডেবিট লিখতে হবে। কিন্তু ফটোকপি বা কম্পোজের দোকান হলে উক্ত কাগজ বা কালি ক্রয়ের জন্য ক্রয় হিসাব ডেবিট লিখতে হবে। আমি এই কথাটিই বলেছিলাম যে যখন অফিসে কোনো কাগজ কলম প্রিন্টার এগুলো ব্যবহার হবে তখন সেটি হবে মণিহারি, কিন্তু যখন ফটোকপির দোকান হবে, কম্পোজের দোকান হবে, তখন কালিটা কিন্তু তাদের জন্য প্রোডাক্ট এবং কাগজটাও তাদের জন্য প্রোডাক্ট হিসেবেই বিবেচিত হবে। তো আমি প্রশ্নটি পড়ে নিয়েছি, এবার সমাধানের দিকে যাই। প্রথম ঘটনাটি বলেছিল আমার ব্যবসা শুরু করার কথা বলেছে। তো ব্যবসা শুরু করার কথা যদি বলা হয়ে থাকে 1 তারিখে, আমি লিখছি নগদ 2 লক্ষ টাকা, তাহলে আমি প্রথমে লিখব নগদান।
ডেবিট। দুইটি ফটোকপি মেশিন এবং কম্পিউটার, এ দুটোই কিন্তু অফিস সরঞ্জাম অথবা সেবা সরঞ্জাম। ফটোকপি মেশিনটাও আমার অফিস সরঞ্জাম বা সেবা সরঞ্জাম, কম্পিউটার হচ্ছে আমার অফিস সরঞ্জাম বা সেবা সরঞ্জাম। তাহলে এই দুটাকেই আমি অফিস সরঞ্জাম বলতে পারি অথবা সেবা সরঞ্জামও বলতে পারি। আমি সরঞ্জাম লিখি। এখন নগদান তো আমার 2 লক্ষ টাকা, আমি 2 লক্ষ টাকা লিখে ফেলি। এবার খেয়াল করো সরঞ্জাম কত বসবে। 50,000 টাকা মূল্যের দুটো ফটোকপি মেশিন, তাহলে একটা মেশিনের দাম যদি 50,000 টাকা হয়, তাইলে দুটো মেশিনের দাম হবে 1 লক্ষ টাকা। এবং 80,000 টাকার একটি কম্পিউটার, তাহলে এর সাথে যুক্ত হবে আরও 80,000। তাহলে মোট আমার হলো সরঞ্জাম বাবদ 50 গুণন 2 1 লক্ষ টাকা, আর এখানে 80,000 টাকা, মোট হচ্ছে 1,80,000। এ হচ্ছে ডেবিট, আর এই দুটোর সমষ্টি হবে মূলধন ক্রেডিট। এটা হবে 3,80,000 ক্রেডিট। এবার দ্বিতীয় ঘটনাটি কি বলেছে আমরা দেখি। দ্বিতীয় ঘটনাটি বলেছে বৈদ্যুতিক মিটার লাগাতে ব্যয় করেন। বৈদ্যুতিক মিটার লাগাতে ব্যয় করা হয়েছে, এতে করে আমার টাকা চলে গেছে। বৈদ্যুতিক মিটার লাগাতে গিয়ে আমার 2 তারিখে টাকা চলে গেছে। এবং বৈদ্যুতিক মিটার আমার মূলধন জাতীয় ব্যয়। বৈদ্যুতিক মিটার কিন্তু প্রতিষ্ঠানে প্রতিদিন লাগানো হবে না, তো এটা একবারই লাগানো হবে। এটা একটা দীর্ঘমেয়াদী সম্পদ, প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী ব্যয়, তাই এটা মূলধন জাতীয় ব্যয় হিসেবে আমাকে লিখতে হবে। বৈদ্যুতিক মিটার লাগানোর ব্যয়টিকে লিখবো আমরা বৈদ্যুতিক মিটার হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এটা হচ্ছে আমাদের 2 তারিখ। বৈদ্যুতিক মিটার ডেবিট, আর এটি লাগাতে গিয়ে আমার নগদ টাকা চলে গেছে, তাই নগদান হিসাব হবে ক্রেডিট। এবার আমরা যাব তার পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটি কি বলেছে আমি একটু দেখে নিই। 5 তারিখ। 5 তারিখ বলেছে কাগজ ক্রয় করা হলো 3,000 টাকা। আমরা আগে আলোচনা করেছি নর্মালি কাগজ হচ্ছে মণিহারি, তবে এই প্রতিষ্ঠানের জন্য কাগজটি মণিহারি হবে না, কারণ এটি ফটোকপির দোকান, কম্পোজের দোকান, এখানে এগুলোকে পণ্য হিসেবে চিহ্নিত করতে হবে। তাই 5 তারিখে আমরা লিখব কাগজ ক্রয়ের জন্য ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এই নাম লিখব, ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। 5 ক্রয় ডেবিট নগদান ক্রেডিট। 5 গেল। এবার আমরা দেখব 8 নম্বর ঘটনাটিতে কি বলেছে। খেয়াল করো 8 কি বলেছে। 8 বলেছে দোকানের পরিচিতি ঘটানোর জন্য ব্যয় করেন 2,000 টাকা। দোকানের পরিচিতির জন্য যে ব্যয় করা হয় সেটি হচ্ছে আমার প্রচার খরচ। তো দোকানের পরিচিতি ব্যয়কে আমরা বিজ্ঞাপন ব্যয় বলবো বা প্রচার খরচ বলবো ডেবিট, আর টাকা চলে যাওয়ার কারণে লিখব নগদান হিসাব ক্রেডিট। তো 8 লিখব প্রচার খরচ বা বিজ্ঞাপন ডেবিট নগদান ক্রেডিট। এরপরে আমরা যাব 8 তারিখ শেষ। এবার 12 তারিখে দেখো কি বলেছে। ব্রাইট স্কুলের প্রশ্ন কপি করার কাজ করে পাওনা হলো। আমি প্রশ্ন কপি করে দিয়েছি, টাকা পাওনা হয়েছে, এখনও পাইনি, আমরা ভবিষ্যতে পাবো। সেক্ষেত্রে প্রাপ্য হিসাব অথবা অনাদায়ী সেবা আয় ডেবিট আর সেবা আয় ক্রেডিট। আমরা অনাদায়ী সেবা আয় লিখতে পারি, বকেয়া সেবা আয় লিখতে পারি, প্রাপ্য হিসাবও লিখতে পারি। যে কোনো একটি নাম লিখলেই হলো। আমরা আজকে প্রাপ্য হিসাব ডেবিট লিখব। 12 তারিখে লিখব প্রাপ্য হিসাব ডেবিট। 12 তারিখ আমার প্রাপ্য হিসাব।
আর লিখব সেবা, যেহেতু কাজ করে ফেলেছি সেবা আয়। আমার এই নামটা খেয়াল রাখতে হবে, কারণ কয়েকদিন পরে আমরা কিন্তু এই অর্থটি আমরা পাবো, এই প্রাপ্য হিসেবের কাজ থেকে আমরা এই অর্থটি কিন্তু আদায় করে ফেলব। 12 তারিখ শেষ, এবার 15 তারিখে যাব আমরা। 15 তারিখে কী বলেছে দেখো, দোকান ভাড়া প্রদান করা হলো 5,000 টাকা। দোকান ভাড়া দিলে আমার ভাড়া নামে একটি খরচ বাড়বে ডেবিট, এবং নগদ টাকা চলে যাবে, নগদান হিসেব হবে ক্রেডিট। 15 তারিখ 15 তারিখ বলেছে দোকান ভাড়া ডেবিট, আর নগদ টাকা দোকান ভাড়া দেওয়ার কারণে চলে গেছে, তাই নগদান হবে ক্রেডিট। এবার 19 তারিখ, ফটোকপির কালি ক্রয় করা হলো ধারে 15,000 টাকা। ফটোকপির কালি যদি কিনি তাহলে ধারে কিনেছি, প্রদেয় হিসাব নামে একটি দায় বাড়বে, ক্রেডিট করব আমরা। তাহলে কালিটাকে কী নামে লিখবো আমরা? এই যে ফটোকপির কালিটা কিনলাম, এই কালিটাকে আমরা কী নামে লিখবো? আমরা কিন্তু আগেই বলেছি ফটোকপির দোকানের জন্য কাগজ কালি কিন্তু পণ্য, এই কালি কিন্তু দোকানদার নিজে ব্যবহার করবে না, বরং কাস্টমারকে ফটোকপির সাথে কালিটি কাগজের সাথে প্রিন্ট করে দিয়ে দিবে। সেক্ষেত্রে এই কালিটাও হচ্ছে ফটোকপি দোকানের জন্য পণ্য, তাই আমরা এটা ক্রয় নামে লিখব। অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট ধারে হবার কারণে আমরা প্রদেয় হিসাব ক্রেডিট লিখব। 19 তারিখের সমাধানটি হচ্ছে ক্রয় ডেবিট আর প্রদেয় হিসাব। এই ছিল আমার 19 তারিখের সমাধান। এবার 24 তারিখ খেয়াল করো। 24 তারিখে কি বলেছে? ব্রাইট স্কুলের নিকট হতে পাওনা অর্থ আদায় হলো। এই যে আমার 12 তারিখে প্রাপ্য হিসাব নামে একটি হিসাব তৈরি হয়েছিল, সেই প্রাপ্য হিসাবের কাছ থেকে বা ব্রাইট স্কুলের কাছ থেকে আমরা পাওনা অর্থ আদায় করেছি 24 তারিখে। তো নগদান ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। নগদ টাকা পেয়ে যাব, নগদান ডেবিট, আর প্রাপ্য হিসাব কমে যাবে, তাই প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। কীরকম? এই যে 12 তারিখে খেয়াল করো, 12 তারিখে প্রাপ্য হিসাব কিন্তু এই যে ডেবিট ছিল, এই প্রাপ্য হিসাবের কাছ থেকেই আমরা অর্থ আদায় করেছি। এখন এটা কী হবে? এটা কমে ক্রেডিট হয়ে যাবে, এটা কমে এখন ক্রেডিট হয়ে যাবে, তাই নগদ টাকা বেড়ে যাবে। আমি 24 তারিখে লিখব নগদ টাকা বেড়েছে, নগদান ডেবিট, এবং এই টাকা আমি পূর্ববর্তী 12 তারিখের টাকা পেয়েছি, প্রাপ্য হিসাব কমে যাবে, তাই প্রাপ্য হিসাব আমি করব ক্রেডিট। এবার 28 তারিখ খেয়াল করো কি বলেছে? নটরডেম কলেজের প্রশ্ন কপি করার শর্তে আগাম 8,000 টাকা গ্রহণ করা হলো। আমি টাকা নিয়ে ফেলেছি, নগদান ডেবিট হবে, কিন্তু কাজ তো করে দেইনি, কাজ না করেই যখন টাকা নিয়ে ফেলেছি তাহলে এটাকে বলা হবে অনুপার্জিত সেবা আয় বা অগ্রিম সেবা আয়, যা প্রতিষ্ঠানের জন্য দায়। দায় হলে হবে ক্রেডিট। তো জাবেদাটা হচ্ছে নগদান ডেবিট, অনুপার্জিত সেবা আয়, ক্রেডিট। 28 তারিখ নগদান, কাজ না করে অ্যাডভান্স টাকা নিয়েছি, নগদান ডেবিট, অনুপার্জিত সেবা আয়, ক্রেডিট। তো আবার এই প্রশ্নের সমাধান এখানেই শেষ হলো। চলো আমরা আরও একটি সেবামূলক প্রতিষ্ঠানের জাবেদার সমাধান করে দেখি। এখন আমি তোমাদের সাথে এই 7 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। জনাব হিমু 2018 সালের জানুয়ারি মাসে 5 লাখ টাকা নিয়ে হিমু থিয়েটার নামে অভিনয় ও আবৃত্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান চালু করেন। নিম্নে উক্ত মাসের কিছু ঘটনা তুলে ধরা হলো। তাহলে আমি এই প্রথম লাইনটি পড়ে বুঝতে পেরেছি এটি একটি আবৃত্তি ও অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে অভিনয় শেখানো হয়, আবৃত্তি শেখানো হয়। অর্থাৎ অভিনয়
শিখিয়ে প্রতিষ্ঠান অর্থ উপার্জন করে, হিমু থিয়েটার মানুষকে অভিনয় শিখিয়ে অর্থ উপার্জন করে এবং আবৃত্তিও শিখিয়ে অর্থ উপার্জন করে এবং তারা বিভিন্ন সময়ে হয়তোবা এমন নাটক প্রদর্শনের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে, আবৃত্তি অনুষ্ঠানের করার জন্য তারা অর্থ উপার্জন করতে পারে, নাটকের এবং আবৃত্তি অনুষ্ঠানের টিকিট বিক্রি করে তারা অর্থ উপার্জন করবে এবং থিয়েটার রিলেটেড কিছু ঘটনা তাদের প্রতিষ্ঠানে ঘটে থাকবে। তো দেখি আমরা আরও কী কী তথ্য রয়েছে। আমরা দেখতে পাচ্ছি জানুয়ারির 3 তারিখে বলেছে প্রচারণার জন্য নাটক প্রদর্শনে ব্যয় করেন 5,000 টাকা। প্রতিষ্ঠানের জন্য চেয়ার টেবিল ক্রয় করা হলো 20,000 টাকা, আবৃত্তি অনুষ্ঠানের টিকিট বিক্রি করা হলো 15,000 টাকা, মঞ্চ ও সাজসজ্জা বাবদ ব্যয় করেন 10,000 টাকা, আবৃত্তি অভিনয় শিখিয়ে ভাতা পাওয়া গেল 25,000 টাকা, নাটক প্রদর্শন করে 50,000 টাকা আয় হলো, নাট্যকর্মীদের আপ্যায়ন ব্যয় নির্বাহ করা হলো 2,000 টাকা, শিল্পীদের সম্মানী প্রদান করা হলো 18,000 টাকা। এই ছিল আমার উদ্দীপক। এর আলোকেই আমরা এখন আমাদের জাবেদাগুলো সমাধান আকারে দেখব। আমার প্রথম ঘটনাটি ছিল জানুয়ারি মাসে 5 লাখ টাকা নিয়ে হিমু থিয়েটার নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়। তাহলে এর জন্য জাবেদা হবে আমার 1 তারিখে জাবেদা হবে নগদান ডেবিট মূলধন ক্রেডিট, টাকা হবে 5 লক্ষ। এরপরে দ্বিতীয় ঘটনাটি কি বলেছে দেখো, প্রচারণার জন্য নাটক প্রদর্শনে ব্যয় করেন। প্রচারের জন্য নাটক করতে গিয়ে ব্যয় করেছি, তো প্রচারণা ব্যয় বা বিজ্ঞাপন খরচ ডেবিট হবে, আর টাকা চলে গেছে অবশ্যই নগদান হিসেবে হবে ক্রেডিট। প্রচারণার জন্য যাই করা হোক না কেন এটাকে বিজ্ঞাপন নামেই চিহ্নিত করতে হয়, তাই লিখবো আমরা এটাকে 3 তারিখ বিজ্ঞাপন ডেবিট অথবা প্রচারণা ব্যয় ডেবিট, তুমি যেটাই লিখো কোনো সমস্যা নেই। আর এই ব্যয় করার কারণে আমার প্রতিষ্ঠান থেকে, অভিনয় প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাবে, তাই হবে নগদান ক্রেডিট। 3 তারিখ শেষ হলো। এরপরে আমরা পরের ঘটনা দেখি। 5 তারিখ প্রতিষ্ঠানের জন্য চেয়ার টেবিল ক্রয় করা হলো। আসবাবপত্র নামে চেয়ার টেবিলকে লিখতে হবে ডেবিট, ক্রয় নামে কোনো হিসাব লেখা যাবে না, কারণ চেয়ার টেবিল প্রতিষ্ঠানের জন্য ফার্নিচার, এই ফার্নিচার নামেই লিখতে হবে। এটা কিনতে গিয়ে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে, নগদান হবে ক্রেডিট। 5 তারিখ আসবাবপত্র ডেবিট, এটা কিনতে গিয়ে আমার নগদ টাকা চলে গেছে, নগদান হবে ক্রেডিট। 5 শেষ। এবার আমরা দেখব 8 নম্বর ঘটনাটি। আবৃত্তি অনুষ্ঠানের টিকিট বিক্রি করে 15,000 টাকা পাওয়া গেল, অর্থাৎ আবৃত্তি অনুষ্ঠান আমরা করব সেই জন্য টিকিট বিক্রি করে মোট 15,000 টাকা পেয়েছি। 15,000 টাকা পেলে নগদ টাকা বেড়েছে, নগদান হিসাবে হবে ডেবিট। আর টিকিট বিক্রি করেছি, অনুষ্ঠান করাটাই হচ্ছে আমার এই প্রশিক্ষণ কেন্দ্রের কাজ। অনুষ্ঠান করাবো, ট্রেনিং দেব, এর মাধ্যমে আমি টাকা উপার্জন করব। আয় করার উৎস এটাই, আয় করার উৎস হচ্ছে প্রশিক্ষণ দেওয়া এবং বিভিন্ন অনুষ্ঠান করে অর্থ উপার্জন করা। তাই অনুষ্ঠান, আবৃত্তি অনুষ্ঠান করে টিকিট বিক্রি করে অর্থ উপার্জন করছি 15,000 টাকা, এটাকে সেবা আয় বলবো। আর নগদ টাকা বেড়েছে, নগদান হিসাব হবে ডেবিট। 8 তারিখ নগদান ডেবিট সেবা আয় ক্রেডিট গেল 8। এরপরে আমরা যাব 8-এর পরে 13 তারিখ। দেখো 13 তারিখ কি বলেছে, মঞ্চ ও সাজসজ্জা বাবদ ব্যয় করেন 10,000 টাকা। এই আবৃত্তি বা নাটক প্রদর্শনের জন্য বিভিন্ন স্টেজ তৈরি করতে হয়, এটা করতে গেলে কিন্তু খরচ হয়। তাহলে মঞ্চ ও সাজসজ্জা তৈরি করতে গিয়ে আমার ব্যয় হয়েছে 10,000 টাকা, তাহলে আমার এই টাকা চলে যাওয়ার কারণে নগদান হবে ক্রেডিট এবং মঞ্চ ও সাজসজ্জা বাবদ ব্যয় হবে ডেবিট। তাহলে আমরা লিখব তারিখ হচ্ছে 13, মঞ্চ ও
সাজসজ্জা ব্যয় ডেবিট, আর এই জন্য আমার নগদ টাকা চলে যাবে, তাই নগদান হবে ক্রেডিট। এবার 16 তারিখ কি বলেছে দেখো। 16 তারিখে বলেছে আবৃত্তি ও অভিনয় শিখিয়ে ভাতা পাওয়া গেল 25,000 টাকা। বিভিন্ন প্রশিক্ষণার্থী যারা ছিলেন, প্রশিক্ষণ নেওয়ার জন্য যারা এসেছেন আমার প্রতিষ্ঠানে, হিমু থিয়েটারে যারা এসেছেন তাদেরকে শিখিয়ে 25,000 টাকা আয় করা হয়েছে। তো এই আয়কে সেবা আয় বলবো ক্রেডিট, এবং নগদ টাকা বেড়েছে আমার, নগদান হিসেব হবে ডেবিট। 16 তারিখ হবে নগদান ডেবিট, যেহেতু প্রশিক্ষণ ভাতা পেয়েছি তাই এটা হবে সেবা আয় ক্রেডিট। 16 গেল। এবার আমরা যাব 16-র পরে 21 তারিখ। 21 তারিখ কি বলেছে? নাটক প্রদর্শন করে 50,000 টাকা আয় হলো। আয় হয়েছে সেবা আয়, আর নাটক প্রদর্শন করে এই টাকাটা কিন্তু আমি রিসিভ করেছি, তো নগদ টাকা বেড়েছে এবং আয়ও বেড়েছে। 21 তারিখ নগদান হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট। 21 তারিখ নগদান ডেবিট, সেবা আয় ক্রেডিট। 21-এর পর আমরা যাব 24 তারিখে। 24 তারিখে বলেছে নাট্যকর্মীদের আপ্যায়ন বাবদ ব্যয় করা হলো 2,000 টাকা। যারা নাট্যকর্মী ছিল তাদেরকে আপ্যায়ন করার জন্য ব্যয় হয়েছে 2,000 টাকা। টাকা চলে গেছে, নগদান হিসেবে হবে ক্রেডিট, আর আপ্যায়ন ব্যয় হবে ডেবিট। যাদের জন্য আপ্যায়ন ব্যয় হোক না কেন, প্রতিষ্ঠান থেকে তো টাকা চলে গেছে, তাহলে আপ্যায়ন ব্যয় হবে ডেবিট, নগদান হবে ক্রেডিট। 24 তারিখ আপ্যায়ন ব্যয় হবে ডেবিট, নগদান হবে ক্রেডিট। আপ্যায়ন ব্যয় ডেবিট, আর নগদ টাকা চলে গেছে প্রতিষ্ঠান থেকে, তাই হবে নগদান ক্রেডিট। 24 শেষ। এবার আমরা যাব তার পরবর্তী তারিখ। 30 তারিখ কি বলেছে দেখো। শিল্পীদের সম্মানী প্রদান করা হলো। শিল্পীদের সম্মানী প্রদান করা হলো 18,000 টাকা। তাহলে শিল্পীদের সম্মানীকে আমি সম্মানী ব্যয় বলবো, সম্মানী প্রদান করা হলে সম্মানী ব্যয় বলবো ডেবিট, এবং আমার এই জন্য নগদ টাকা চলে যাবে, নগদান হিসাব হবে ক্রেডিট। সো 30 তারিখ হচ্ছে সম্মানী ব্যয় ডেবিট, এবং নগদ টাকা চলে যাবে এই জন্য, তাই হবে নগদান হিসাব ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পারছো সেবামূলক প্রতিষ্ঠানের জাবেদা। সবগুলো ঘটনা মোটামুটি একই রকমের। সেবা দিয়ে অর্থ উপার্জন করবে, সেবার বিনিময়ে অর্থ উপার্জন করবে, যে কোনো উপায় হোক, প্রতিষ্ঠানের ধরন যেমনই হোক, তাদের কাজ হচ্ছে সেবাকর্ম সম্পাদনের মাধ্যমে অর্থ উপার্জন করা। চলো আমরা আরও একটি সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক দেখি, যেটি হচ্ছে আমার জাবেদার শেষ ক্লাস, শেষ অঙ্ক, যেটা সেবামূলক প্রতিষ্ঠানের। এই অঙ্কটি করলে মোটামুটি তোমাদের সেবামূলক প্রতিষ্ঠানের আর কোনো অঙ্ক দেখবার প্রয়োজন হবে না। তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্লাসের জন্য এই 8টি জাবেদা যদি তুমি সমাধান আকারে নিজের মাথায় রাখতে পারো, তাহলে সেবামূলক প্রতিষ্ঠান নিয়ে আর কোনো প্রবলেম তোমাদের আশা করি থাকবে না। তো চলো দেখি আমার অষ্টম অঙ্কটি। আমরা ভালো মতো প্রশ্নটি আগে পড়ে বুঝে নিই প্রশ্নটি কোন ধরনের প্রতিষ্ঠানের। 8 বলেছে কিশোর 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখে নগদ 3 লক্ষ টাকা এবং 50,000 টাকার হিসাব বিজ্ঞান বই এবং 80,000 টাকার আসবাবপত্র নিয়ে সিএ ফার্ম চালু করেন। সিএ ফার্ম চালু করেছে, সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সনদপ্রাপ্ত হিসাব বিজ্ঞানী। তিনি একটি পরীক্ষার হিসাব নিরীক্ষার জন্য একটি প্রতিষ্ঠান খুলেছেন, যেখানে বিভিন্ন বড় বড় কোম্পানির হিসাব নিকাশ
চেক করে দেয়া হবে। তিনি চেক করে দিয়ে অর্থ উপার্জন করবেন এমন একটি প্রতিষ্ঠান, অর্থাৎ তার ইনকামের প্রধান সোর্সই হবে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা করে দিয়ে, অর্থাৎ হিসাবের পরীক্ষা নিরীক্ষা হিসাবগুলো চেক করে দিবে সঠিক আছে কি না, হিসাবের বইতে সকল তথ্য সঠিকভাবে যথাযথভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা সেটি চেক আউট করে দিয়েই এই কিশোর অর্থ উপার্জন করবে। এরপরে বলেছে জানুয়ারি 2, ব্যাংকে হিসাব খোলা হলো 10,000 টাকা। যমুনা লিমিটেডের হিসাব নিরীক্ষা কার্য সম্পন্ন করে পাওয়া গেল 40,000 টাকা। কম্পিউটার ক্রয় 45,000 টাকা। ব্রাইট লিমিটেডের হিসাব কার্য সম্পাদন করে এত টাকার বিল করা হলো, বিল করা হয়েছে, টাকা পাওয়া যায়নি কিন্তু বিল করা হয়েছে, এখানে খেয়াল রাখতে হবে। কাগজ কলম ক্রয় করা হলো, এখানে কিন্তু আমাদের কাগজ কলমটি মনিহারি, কারণ এখানে সিএ ফার্ম কিন্তু ফটোকপির কাগজ বিক্রি করে না, সেক্ষেত্রে সে কিন্তু প্রতিষ্ঠানে গিয়ে হিসাব নিরীক্ষা করে দিয়ে আসে, তাই অফিসিয়াল কাজের জন্য এই কাগজ কলমটা কিন্তু এখন বলতে হবে মনিহারি। এই কাগজ কলমকে আমরা বলবো মনিহারি। বসুন্ধরা লিমিটেডের হিসাব কার্য সম্পন্ন করে দেওয়ার শর্তে অগ্রিম টাকা নেওয়া হলো। আমি অগ্রিম টাকা নিয়েছি, যাকে বলবো আমরা অনুপার্জিত সেবা আয়, যা প্রতিষ্ঠানের জন্য দায় এবং নগদ টাকা নেওয়ার কারণে নগদান হিসাব হবে ডেবিট। ব্রাইট লিমিটেডের বিল চেক দ্বারা আদায় হলো। এই যে এখানে দেখো 12 নম্বর তারিখে বলেছিল হিসাব সম্পাদন করে 30,000 টাকার বিল করা হলো, সেই বিলের টাকা কিন্তু এই যে এখন পাওয়া গেছে। বিল পাওয়া গেল চেকের মাধ্যমে, বিল পাওয়া গেল চেকের মাধ্যমে, তাহলে 12 তারিখের সাথে 21 তারিখের একটি যোগসূত্র রয়েছে। 24 তারিখ অফিস ভাড়া পরিশোধ করা হলো 12,000 টাকা। 26 তারিখ বলেছে বসুন্ধরা লিমিটেডের হিসাব কর্ম সম্পন্ন করে দেওয়া হলো। এটার আবার সম্পর্ক আছে আমার 26 তারিখের সম্পর্ক হচ্ছে 18 তারিখের সাথে। কীরকম দেখো, আমার 18 তারিখে বলেছে হিসাব নিরীক্ষা করার জন্য আগাম টাকা নিয়েছি, আর এখন সেই আগাম টাকা নেওয়ার ফলে পরিশোধ করছি, হিসাব কার্য সম্পন্ন করে দিচ্ছি, মানে হিসাব কাজটি তার সম্পন্ন করে দিয়েছি। তাহলে এর সাথে আমার সম্পর্ক কিন্তু এখন এর সাথে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর লাস্ট 30 তারিখ বলেছে ব্যাংক সুদ মঞ্জুর করেন 2100 টাকা। এই ছিল আমার তথ্য। এবার আমরা জাবেদায় চলে যাই। প্রথম ঘটনাটির খেয়াল করো, 3 লাখ টাকা ছিল নগদ, 50,000 টাকার হিসাব বিজ্ঞান বই, 80,000 টাকার আসবাবপত্র নিয়ে শুরু করেছে। তাহলে জাবেদা হবে নগদান ডেবিট, হিসাব বিজ্ঞান বই ডেবিট, আসবাবপত্র ডেবিট, আর মূলধন ক্রেডিট। এই হচ্ছে আমার জাবেদা। তাহলে 1 তারিখের জাবেদাটি হচ্ছে আমার 1 তারিখ লিখবো আমরা নগদান ডেবিট, হিসাব বিজ্ঞান বই ডেবিট, আসবাবপত্র ডেবিট, মূলধন ক্রেডিট। এই ছিল আমার জাবেদা। এবার টাকা লিখব। নগদ ছিল 3 লক্ষ টাকা, হিসাব বিজ্ঞান বই ছিল আমার 50,000 টাকার, আসবাবপত্র ছিল 80,000 টাকার, এবং মূলধন হবে এই তিনটার সমষ্টি, 3,80,000, 4,30,000 টাকা। মূলধন হবে 4,30,000 টাকা। এই হলো প্রথম ঘটনার জাবেদা। এবার দ্বিতীয় ঘটনাটি খেয়াল করি কি বলেছে। দ্বিতীয় ঘটনাটি বলেছে ব্যাংকে হিসাব খোলা হলো 10,000 টাকায়। ব্যাংকে যখন হিসাব করলো ব্যাংকে টাকা বাড়বে এবং আমার নগদ টাকা চলে যাবে। ব্যাংকে হিসাব খোলা হলে ব্যাংকের টাকা বাড়বে, নগদ টাকা চলে গেলে ব্যাংক হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। এটা হচ্ছে 2 তারিখ। ব্যাংকে হিসাব খুলেছি, তাই হবে ব্যাংক ডেবিট, নগদান হবে ক্রেডিট। 2 তারিখের পর এবার যাব আমরা তার পরবর্তী 5 তারিখে। খেয়াল করো 5 তারিখে কি বলেছে,
5 তারিখে বলেছে যমুনা লিমিটেডের হিসাব নিরীক্ষা কার্য সম্পন্ন করে পাওয়া গেল 40,000 টাকা। যমুনা লিমিটেডের কাজ করে দিয়েছি, হিসাব নিকাশের কাজ করে দিয়ে আমি টাকা পেয়েছি 40,000 নগদান হিসাব ডেবিট। আর কাজ করে দিয়েছি যেহেতু সেবা আয় বেড়েছে, সেবা আয় ক্রেডিট হবে, অর্থাৎ নগদান ডেবিট সেবা আয় ক্রেডিট। 5 তারিখে হবে নগদান ডেবিট সেবা আয় ক্রেডিট। 5 নগদান ডেবিট সেবা আয় হবে ক্রেডিট। 5 গেল। এবার যাব আমরা 8 তারিখে। দেখো কি বলেছে। 8 তারিখে বলেছে কম্পিউটার ক্রয় 45,000 টাকা। কম্পিউটার হচ্ছে অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম ডেবিট, নগদান ক্রেডিট। আমরা কিন্তু ক্রয় লিখতে পারবো না, এটা পণ্য নয়, এটা সম্পদ, তাই আমরা সম্পদের নাম লিখবো অফিস সরঞ্জাম ডেবিট, নগদান ক্রেডিট। 8 তারিখ। অফিস সরঞ্জাম আর নগদ টাকা চলে যাবে এটা কিনতে গেলে, তাই হবে নগদান ক্রেডিট। 8 গেল। এবার 8-এর পরে হচ্ছে আমাদের 12 তারিখ। ব্রাইট লিমিটেডের হিসাব কার্য সম্পাদন করে 30,000 টাকার বিল করা হলো, মানে সেবা দিয়েছি, টাকা পাইনি, বিল করে দিয়েছি, তাহলে টাকা পাবো ভবিষ্যতে। ব্রাইট লিমিটেডের কাছ থেকে ভবিষ্যতে টাকা পাবো, তাহলে প্রাপ্য সেবা আয়, অনাদায়ী সেবা আয়, বকেয়া সেবা আয় বা প্রাপ্য হিসাব, যে কোনো নাম আমি লিখতে পারি এখানে। এগুলোর বিকল্প অনেকগুলো নাম আছে, আমরা এখন প্রাপ্য হিসাবে লিখব। 12 তারিখে লিখব প্রাপ্য হিসাব ডেবিট সেবা আয় ক্রেডিট। যেহেতু কাজ করে ফেলেছি আমরা, কার্য সম্পাদন করা হয়ে গেছে, সেবা আয় ক্রেডিট লিখতে পারি। 12 তারিখ। প্রাপ্য হিসাব ডেবিট, সেবা যেহেতু দিয়ে ফেলেছি, সেবা আয় হবে ক্রেডিট। এরপর আমরা যাব নেক্সট ঘটনা 15 তারিখ। দেখো 15 তারিখে কি বলেছে। কাগজ কলম ক্রয় করা হলো 2500 টাকা। এটাকে আমরা বলবো মণিহারি হিসাব। ক্রয় লিখতে পারবো না, এটাকে লিখতে পারবো মণিহারি হিসাব ডেবিট। আর এটা কিনতে গেলে আমার টাকা চলে গেছে, নগদান হিসেবে হবে ক্রেডিট। 15 তারিখ লিখছি আমরা। 15 তারিখে আমরা লিখব মণিহারি ডেবিট। ডেবিট আর মণিহারি কিনতে গেলে আমার নগদ টাকা চলে গেছে, তাই নগদান হবে ক্রেডিট। 15 গেল। তারপরে আমরা দেখব হচ্ছে 18 তারিখ। 18 তারিখ কী বলেছে দেখো। বসুন্ধরা লিমিটেডের হিসাব কার্য সম্পন্ন করে দেওয়ার শর্তে অগ্রিম 28,000 টাকা গ্রহণ করা হলো। অগ্রিম 28,000 টাকা যে নিয়েছি, নগদ টাকা বেড়েছে, নগদান হিসাব ডেবিট করবো 18 তারিখে, এবং কাজ না করে টাকা নেওয়ার কারণে অগ্রিম সেবা আয় লিখব অথবা অনুপার্জিত সেবা আয় লিখব, যে কোনো একটি লিখলেই হবে। তো প্রথমে আমরা তারিখ লিখব 18। নগদ টাকা আমি অ্যাডভান্স নিয়েছি, তাই এটার নাম হবে নগদান ডেবিট। অ্যাডভান্স টাকা নিয়েছি, কাজ করে দেইনি, টাকা নিয়ে ফেলেছি, তাইলে অগ্রিম সেবা আয় লিখতে পারি। এটাকে অনুপার্জিত সেবা আয়ও লেখা যায়। তোমার যেটা পছন্দ তুমি সেটাই লিখতে পারবে। 18 তারিখ গেল। 18 তারিখের পরে আমরা যাব 21 তারিখ। দেখো কি বলেছে। ব্রাইট লিমিটেডের বিল চেক দ্বারা আদায় হলো। চেক দ্বারা যদি অর্থ আদায় হয়, ব্যাংক হিসাব ডেবিট হবে। আর আমরা 21 তারিখের ঘটনাটি ঘটেছিল 12 তারিখের সাথে লিঙ্ক করে 30,000 টাকার বিল করা হয়েছিল। সেই 30,000 টাকা আমরা এখন রিসিভ করছি চেকের মাধ্যমে, তাহলে আমার ব্যাংক হিসাব হবে ডেবিট 21 তারিখ। চেক দ্বারা যেহেতু বিলের টাকা আদায় হচ্ছে, ব্যাংক হিসাব ডেবিট। টাকার পরিমাণ হচ্ছে আমার 30,000 টাকা। 30,000 টাকা পাওয়ার কথা ছিল, এবং আমি এই টাকাটা কার কাছ থেকে পেয়েছি? প্রাপ্য হিসাবের কাছ থেকে পেয়েছি। আমি যে নাম লিখেছিলাম সেই নামের বিপরীত লিখব। আমি প্রাপ্য হিসাব লিখেছিলাম, এখন প্রাপ্য হিসাব কমে যাবে। ক্রেডিট 30,000 টাকা। 21 গেল।
এরপর আমরা যাব পরবর্তী ঘটনা 24 তারিখে। অফিস ভাড়া পরিশোধ করা হলো 12,000 টাকা। অফিস ভাড়া পরিশোধ করলে আমার কাছ থেকে নগদ টাকা চলে যায়, অফিস ভাড়া নামে একটি খরচ বেড়ে যায়। তাহলে অফিস ভাড়া ডেবিট হবে, নগদান হবে ক্রেডিট। 24 তারিখ অফিস ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। 24 তারিখ লিখবো আমরা। অফিস ভাড়া ডেবিট, আর অফিস ভাড়া দিতে গেলে আমার নগদ টাকা চলে যাবে, তাই হবে নগদান ক্রেডিট। এবার আমরা যাব 26 তারিখের ঘটনা। তার পরবর্তী ঘটনা হচ্ছে 26 তারিখ, বলেছে বসুন্ধরা লিমিটেডের হিসাব কর্ম সম্পন্ন করে দেয়া হলো। কীরকম দেখো তোমরা, 18 তারিখে বলেছিল বসুন্ধরা লিমিটেডের কাছ থেকে কাজ করে দেওয়ার শর্তে অগ্রিম 28,000 টাকা নেওয়া হয়েছিল, অগ্রিম টাকা নিয়েছিলাম, এখন সেই সেবাটা সম্পন্ন করে দিয়েছি, কাজ করে দিয়েছি। তো কাজ করে দিলে সেবা আয় হবে, আর অগ্রিম সেবা আয়টা কমে যাবে। অগ্রিম সেবা আয় কমে যাওয়া মানে দায় কমে যাওয়া, দায় কমে গেলে হয় ডেবিট। এটার তারিখ হচ্ছে 26। অগ্রিম সেবা আয় কমে যাবে, ডেবিট হবে, আর এতে করে আমার সেবা নামক আয় বাড়বে, সেবা আয় ক্রেডিট। শেষ ঘটনা 30 তারিখ, ব্যাংক সুদ মঞ্জুর করলো 2100 টাকা। ব্যাংক যখন সুদ মঞ্জুর করে তখন আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বেড়ে যায়। ব্যাংক অ্যাকাউন্টে টাকা বেড়ে গেলে ব্যাংক হিসাব হবে ডেবিট, এবং ব্যাংক সুদ নামে আয় বাড়বে, সেটা হবে ক্রেডিট। অর্থাৎ জাবেদাটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। 30 তারিখ। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হচ্ছে আয়, তাই ব্যাংক সুদ হিসাব হবে ক্রেডিট। আশা করি তোমরা আমার সেবামূলক প্রতিষ্ঠানের সকল ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করেছো। আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।